ভাই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে যারা আছে তারা তো ভাই মানুষ না, বুঝছেন, জিন শয়তান আর কি বলবো। যাই হোক, ফাইনালি এত ব্যর্থতার পর একটা ভালো দল দিতে পারছে ভাই। টি-20 সিরিজ সামনে শ্রীলঙ্কার বিপক্ষে, সেই সিরিজ উপলক্ষে তারা একটা স্কোয়াড ঘোষণা করছে। যদিও এখানে ঘাপলা আছে ভাই। ঘাপলাটা কি সেটা আপনাদেরকে বলি, মানে সর্ষের মধ্যে ভূত। ঠিক আছে, তো শুরু থেকে বলি। এই যে ধরেন আপনার লিটন দাস ক্যাপ্টেন হিসেবে অবধারিত এখানে থাকবে, ঠিক আছে, কিন্তু বাস্তব যেটা বলে সেটা হচ্ছে তিনটা ফরম্যাটেই থাকার যোগ্যতা রাখে না লিটন দাস ভাই। এই যে ওয়ানডে ফরম্যাটে সে কেন, এটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। ওয়ানডে ফরম্যাটে খুবই খারাপ করছে, এই জন্য আলোচনা হচ্ছে। কিন্তু আপনি টি-20 টেস্ট এইগুলাতে একটু খেয়াল করে দেখেন, এইগুলাতেও সে খারাপ করতেছে ভাই। যে টেস্ট ফরম্যাটে তাকে সবচেয়ে সফল মনে করা হয় সেইখানেও সে ব্যর্থ ভাই। দেখেন এই যে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে 90 রানের একটা ইনিংস খেলছিল, তারপরে তারপরে বাকি তিনটা ইনিংসে ডাব্বা মারছে ভাই। তো যাই হোক, ও একটা ইনিংসে ব্যাটিংই করা লাগেনি, তারা ইনিংস ব্যবধানে হারছে। তো যাই হোক, তারপরে ধরেন আপনার আছে এইখানে তানজিদ তামিম, সে থাকবে, ঠিক আছে, ইটস ওকে। পারভেজ হোসেন ইমন, সেও থাকবে, ঠিক আছে, ইউএর বিপক্ষে সেঞ্চুরি মারছে, পাকিস্তানে গিয়ে একটা 50 মারছে, থাকা মানে এটা আবশ্যক। যাই হোক, তারপরে এখানে নেওয়া হয়েছে নাইম শেখকে ওয়ানডের পর, এবারে টি-20 দলে নাইম শেখ, যেটা আগেই নেওয়া উচিত ছিল। এই যে ওয়ানডে ফরম্যাটে দেখেন 5টা ওপেনার ছিল, টি-20তে দেখেন 4টা, একটা কমাইছে, একটু ভালো হয়েছে ভাই। আর একটা বিষয় হচ্ছে, বাংলাদেশের টপ অর্ডার মানেই যেন বামহাতি ব্যাটসম্যানদের মেলা ভাই। বাংলাদেশের টপ অর্ডার বা বামহাতি ব্যাটসম্যান, এইটা হবেই, এইটা হবে। এইখানে এই যে দেখেন আপনার তানজিদ বামহাতি, পারভেজ বামহাতি, আপনার হচ্ছে নাইম শেখ বামহাতি, ওয়ানডে আবার ওইখানে দেখেন কি বলে ওইটা, শান্ত বামহাতি, আপনার তানজিদ তামিম বামহাতি, নাইম শেখ বামহাতি, এই যে পারভেজ হোসেন ইমন বামহাতি। বামহাতির মেলা ভাই, বাংলাদেশের টপ অর্ডার মানেই বামহাতির মেলা। তারপরে ধরেন তৌহিদ হৃদয় আসলে তাকে কি বলবো, এই মুহূর্তে বর্তমানে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান বলতে ওই একজনই আছে, কিন্তু ফর্মে নাই, খুবই বাজে খেলতেছে। সে সে দলে থাকার যোগ্য না, কিন্তু তার তার আবার ধরেন আপনার ব্যাকআপ নাই ভাই। তার ব্যাকআপ নাই, তার পরিবর্তে আপনি কাকে নিবেন, কার নাম প্রেফার করবেন, কেউ নাই ভাই। মিডল অর্ডার ব্যাটসম্যান বলতেই একটা ওই হৃদয়ের নাম আছে। তো যাই হোক, সেও আছে দলে। তারপর জাকের আলী অনিক, সে তো থাকবেই, তিনটা ফরম্যাটেই ভালো খেলতেছে। হ্যাঁ, একমাত্র আমার কাছে মনে হয় এই সময়টাতে, এই যে এই খারাপ সময়ে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতেছে একজন ক্রিকেটার, জাকের আলী অনিক। তারপরে ধরেন আপনার শামীম পাটোয়ারি ওই যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2টা ইনিংস ভালো খেলে তার নাম যশ খ্যাতি সবকিছু হয়ে গেল এক প্রকার। তারপর তার আর মানে ফর্মে আমরা দেখতে পারতেছি না তারপর থেকে। তারপরে ধরেন মেহেদী হাসান মিরাজ আসলে টি-20 ক্রিকেটার না, কেন টি-20 ক্রিকেটে নাই মানে অগত্যা, বুঝছেন, যে সে ছাড়া কেউ নাই। একজন মানে এইরকম অলরাউন্ডার আপনি খুঁজে পাবেন না বাংলাদেশে, একটাই আছে মেহেদী হাসান মিরাজ, যার জন্য তাকে তিনটা ফরম্যাটেই অটো চয়েস হিসেবে রাখা হচ্ছে। কিন্তু টি-20 ক্রিকেটার হিসেবে মেহেদী মিরাজ একদম যাচ্ছে তাই ভাই, এইটা বাস্তবতা। তারপরে ধরেন আপনার রিশাদ হোসেন তো থাকবেই ভাই, বর্তমানে বাংলাদেশের পারফর্মারদের মধ্যে সে একজন। তারপরে ধরেন আপনার শেখ মাহেদী। এই যে এইখানেই কিন্তু একটা কাহিনী আছে ভাই, একটা ঘাপলা আছে। ঘাপলাটা কি, এই যে শেখ মাহেদী হাসানকে কিন্তু আপনার ভাইস ক্যাপ্টেন হিসেবে নেওয়া হয়েছিল। হ্যাঁ, এখন দেখেন ভাইস ক্যাপ্টেন তার পারফরমেন্সের জন্য টি-20 ক্রিকেট থেকে আপনার পাকিস্তানের বিপক্ষে বাদ পড়ে গেল ভাই, প্লেইং 11 থেকে বাদ পড়ে গেল, একজন ভাইস ক্যাপ্টেন প্লেইং 11 থেকে বাদ পড়ে গেল। হ্যাঁ, বাংলাদেশে তো এই কালচার নাই। একজন আপনার ভাইস ক্যাপ্টেন থাকবে, ক্যাপ্টেন ইনজুরিতে থাকলে বা কোনো কারণে আপনার প্লেইং 11-এর বাইরে থাকলে ভাইস ক্যাপ্টেন সেই দায়িত্ব পালন করবে, এই কালচার নাই। সেটা করার চেষ্টা করছিল, কাউকে খুঁজে পায় নাই। তারা ক্যাপ্টেন ম্যাটেরিয়াল মনে করছে আপনার মাহেদী হাসানকে। সেই মাহেদী হাসান পারফরমেন্সের জন্য প্লেইং 11 থেকে বাদ পড়লো পাকিস্তানের বিপক্ষে, তাকে নিয়ে আলোচনা শুরু হলো। এখন দেখেন ভাইস ক্যাপ্টেন হিসেবে তার নাম নাই, মানে এখানে ভিসি সাইডে যে ব্র্যাকেটের মধ্যে লেখা থাকে ওইটা নাই, মানে ভাইস ক্যাপ্টেন হিসেবে আপাতত মাহিদী হাসান নাই। তাইলে দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মানে এই যে নির্বাচক প্যানেল যারা আছে এদের প্রফেশনালিজম কতটুকু আছে ভাই। একজন প্লেয়ারকে তারা ভাইস ক্যাপ্টেন বানালো, একটা সিরিজ না যাইতেই সে বাতিল।
না একটা সিরিজ না যাইতেই সে বাতিল। যদি একটা সিরিজ পর তাকে বাতিল করাই লাগে, তাইলে তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে সিলেকশন করা হলো কেন ভাই? কেন বলেন? এর কোনো উত্তর আছে, কোনো ব্যাখ্যা আছে? ব্যাখ্যা আছে? নাই। তো যাই হোক, এইখানে একটা ঘাপলা। তারপরে ধরেন আপনার এইখানে হুট করে নাসুম আহমেদকে ঢুকানো হইলো, কোথাও কেউ নাই, একটা নাটক আছে না, সেইখান থেকে হুট করে চলে আসলো নাসুম আহমেদ। কোথাও কোনো ভালো পারফর্ম করেনি, হুট করে ঢুকে পড়লো, না বিপিএল এ না ডিপিএল এ, কোথাও না। তারপরে ধরেন আপনার তাসকিন আহমেদ থাকবেই, তাকে ছাড়া তো বাংলাদেশ দল হবেই না। তারপরে মুস্তাফিজুর রহমান একই কথা। তারপরে আপনার শরীফুল ইসলাম দলে ভালো ভালো বিপিএল এ ভালো করছে, বিপিএল এর আগে বাংলাদেশ দল থেকে বাদ পড়ছিল, বিপিএলটা ভালো কাটাইছে, দেন আবার জাতীয় দলে ঢুকছে, ঠিক আছে। তারপরে তানজিম হাসান সাকিব, সেও থাকবে। এখন পেস বোলিং অলরাউন্ডার আমাদের দেশে নাই। তো এই যে তানজিম সাকিব যেইভাবে ব্যাটিংটা করে, হ্যাঁ, মনে হয় আস্তে আস্তে ব্যাটিং এর দিকে আরো নজর দিলে আমাদের দেশের পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ভালো খেলবে তানজিম হাসান সাকিব। এইখানে চমক হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন। মোহাম্মদ সাইফুদ্দিন একটা চমক ভাই, হুট করে জাতীয় দলে ঢুকে গেল। হ্যাঁ, বিপিএল এর পরপর তার আসলে দলে ঢোকা উচিত ছিল, এই বিপিএল না, গতবারের বিপিএল, যখন ওই যে আন্দ্রে রাসেলকে লাস্ট ওভারে 11 নাকি 12 রান লাগে ওই আটকায় দিছিল, তারপর থেকেই তার দলে ঢোকার কথা, এটা নিয়ে আলোচনা হচ্ছিল, কিন্তু বাংলাদেশের নির্বাচক প্যানেলরা ঢুকায়নি। তো ফাইনালি এতদিন পরে ওই যে একই কথা, কোথাও কেউ নাই, হুট করে জাতীয় দলে সাইফুদ্দিনকে ঢুকানো হয়েছে। এটা একটা ভালো সিদ্ধান্ত আমার মনে হয়। টি-20 ক্রিকেটে সাইফুদ্দিনের মতো ক্রিকেটারকে দরকার আছে, ভালো খেলবে। এই হচ্ছে অবস্থা। এইখানে এই যে একটা সারপ্রাইজ পাইছি আমরা, সাইফুদ্দিন ঢুকছে দলে, এবং আর একটা এই যে ঘাপলা পাইছি মাহেদী হাসানকে নিয়ে, ভাইস ক্যাপ্টেনকে নিয়ে। আর সৌম্য সরকারকে নিয়ে কি বলবো? সৌম্য সরকার দল থেকে কেনই বা বাদ পড়লো, কেনই বা ঢুকছিল, আল্লাহ তাআলা ভালো জানে। তার আসলে বাদ পড়ার কোনো কারণ নাই। অনেকে এখন এইটা বলতেছে এমনিতে ইনজুরির বাহানা দিছে, ইনজুরি টিনজুরি কিচ্ছু না। হ্যাঁ, আপনি ইনজুরির বাহানা দেখিয়ে আপনি ওডিআই ফরম্যাট থেকে বাদ দিলেন আপনার সৌম্য সরকারকে। সেই সৌম্য সরকার কিন্তু যেদিন বাদ গেছে ওই দিনই বাংলাদেশে ওই যে প্র্যাকটিস ম্যাচ হচ্ছিল, ওইখানে 50 করছে ভাই। হ্যাঁ, 51 বলে 53 করছিল। তো ইনজুরির যে এখানে সমস্যা নাই, এটা ক্লিয়ার। তো এখন আবার অনেকে বলতেছে যে তার সমস্যা হচ্ছে এই যে গ্লোবাল টি-20 খেলতে গেছে এই জন্যে। ভাই, আমার দেশের ক্রিকেটের অবস্থা এত বাজে, তার গ্লোবাল গ্লোবাল টি-20তে খেলানোর কোনো দরকার আছে? কোনো দরকার নাই। বাংলাদেশের নির্বাচক প্যানেলরা চাইলে অবশ্যই এই সৌম্য সরকারকে টি-20তে রাখতে পারতো ভাই। আমাদের দেশের ক্রিকেটের অবস্থাই খারাপ। আমাদের এখন একটা ম্যাচ জেতা মানে অবধারিত হয়ে গেছে। সেই জায়গায় আমি আমার ওই লাক্সারি দেখিয়ে লাভ নাই। একজন ক্রিকেটারকে আমি ওইখানে গ্লোবাল টি-20তে পাঠালাম, ওই লাক্সারি দেখানোর আসলে এখন সময় নাই। তো এটা হুদা কথা। হ্যাঁ, ওই ইনজুরি এবং গ্লোবাল টি-20 দুইটাই হুদা কথা। এই যে সৌম্য সরকারকে আসলে আস্তে আস্তে বাংলাদেশ দল থেকে সাইড করা হচ্ছে, এটা ক্লিয়ার। তো এই হচ্ছে বাংলাদেশের টি-20 স্কোয়াড।